এখন আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস পর্যায় সারণী অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আয়নীকরণ শক্তি। তোমাদের এই আয়নীকরণ শক্তি নিয়ে অনেক কনফিউশন থাকে। আজকে মাত্র 3টি কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে তোমাদের সকল কনফিউশন আমি দূর করে দিব এবং তোমরা বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসে খুব সহজে সলভ করতে পারবা। সো প্রথমে যদি আমরা দেখি আসলে আয়নীকরণ শক্তিটা কি। আয়নীকরণ শক্তি হলো কোনো একটি মৌলের গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হলো ওই মৌলের আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি বোঝার জন্য তোমাদের 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। তার প্রথম বিষয়টা হলো মৌলগুলো যদি একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে নিউক্লিয়াসের আকর্ষণ। তো একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে তোমরা জানো পর্যায় সারণীতে বাম থেকে ধীরে ধীরে ডানের দিকে গেলে মৌলসমূহের শক্তি স্তরের সংখ্যা বাড়ে না, কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বাড়ে। যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বাড়ে সেহেতু ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিও বাড়ে। তাহলে তোমরা মনে রাখবা যেখানে আকর্ষণ শক্তি বেশি সেখান থেকে ইলেকট্রন অপসারণ করাটা কঠিন, আর যেখানে ইলেকট্রন অপসারণ করা কঠিন হবে সেখানে আয়নীকরণ শক্তির মান অবশ্যই বেশি হবে। তোমরা একটা বিষয় মনে রাখবা, যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে বন্ডিংটা খুবই শক্ত, সেখান থেকে বিচ্ছেদ ঘটানোটা খুবই কঠিন হয়। তাহলে আমরা পর্যায়ের ক্ষেত্রে মনে রাখবো নিউক্লিয়াসের আকর্ষণ। দেন আমরা যদি আসি গ্রুপের ক্ষেত্রে, একই গ্রুপের ক্ষেত্রে আমরা যদি উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকি তাহলে তোমরা দেখবা উপর থেকে নিচের দিকে নামার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি ক্ষেত্রে যেহেতু শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের দূরত্বও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে দূরত্ব যেখানে বেশি থাকে সেখানে বিচ্ছেদ ঘটানোটা সহজ, যেখানে বিচ্ছেদ ঘটানোটা সহজ সেখানে আয়নীকরণ শক্তির মানও কম হবে। তাহলে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো দূরত্ব। যেখানে দূরত্ব বেশি সেখানে আয়নীকরণ শক্তির মান কম। এরপরে তোমাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটাকে তোমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হলো অরবিটালের আচরণ। অরবিটালের আচরণ তোমরা জানো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ। যদি শক্তি স্তর বা অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে এটা খুবই একটা স্থিতিশীল অবস্থা, এবং স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন অপসারণ করাটা খুবই কঠিন। তাহলে এখানে যদি তোমাদের জন্য আমরা রেখেছি এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কিন্তু অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল পর্যায়ের ধর্ম অনুযায়ী, কিন্তু এখানে খেয়াল করো তুমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর বা অরবিটালে এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। এখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা বা অপসারণ করাটা কঠিন হবে, এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। এবং অক্সিজেনের যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে এটা খুব সহজেই আমরা অপসারণ করতে পারবো, এই কারণে অক্সিজেন আয়নীকরণ শক্তির মান কম। এরপরে আরেকটা যদি তোমরা পরিপূর্ণ বিষয়টা খেয়াল করো, এখানে বেরিলিয়াম এবং বোরন, এখানেও কিন্তু একই ঘটনা। এখানে বোরনের চাইতে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, কিন্তু উল্টাটা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে দেখো বেরিলিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর পরিপূর্ণ অবস্থায় আছে। যেহেতু পরিপূর্ণ অবস্থায় আছে সেহেতু এই বেরিলিয়ামের চাইতে বোরনের এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একটি ইলেকট্রনকে অপসারণ করাটা সহজ হবে। যেহেতু অপসারণ করা সহজ সেহেতু বোরনের আয়নীকরণ শক্তির মান কম। এখন এই কনসেপ্টের উপর আমরা যদি তোমাদের বোর্ড প্রশ্ন সলিউশন দেখি, এখানে দেখো আমি 2টা বোর্ড প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ময়মনসিংহ 22 এবং বরিশাল 24। দেখো খুব সহজে তোমরা এই 3টা কনসেপ্ট মনে রাখলে সলিউশন করতে পারবা। এখানে তোমাদের সুবিধার্থে ইলেকট্রন বিন্যাস করে রেখেছি। ইলেকট্রন বিন্যাস তোমাদের অবশ্যই আয়নীকরণ শক্তি বের করার জন্য প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করো এই 3টা মৌলই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তিনটা মৌলই তৃতীয় শক্তি স্তরের মৌল, মানে তৃতীয় পর্যায়ের মৌল। এখানে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন, যেটা অপসারণ করা খুবই সহজ হবে, তার মানে সোডিয়াম থাকবে সবচেয়ে শেষে। এবং এই সালফার এবং ফসফরাসের মধ্যে যদি খেয়াল করো এখানে 4টি ইলেকট্রন আর এখানে 3টি ইলেকট্রন। তাহলে 3টি ইলেকট্রন, এটা বুঝতেই পারছো অর্ধপূর্ণ অবস্থায় আছে।
অর্ধপূর্ণ অবস্থায় আছে, তার মানে অধিক স্থিতিশীল। এখানে ফসফরাস থেকে ইলেকট্রন অপসারণ করাটা কঠিন হবে। এবং এরপরে হবে সালফার। তাহলে দেখো খুব সহজেই তুমি বের করে ফেলতে পারতেছো আয়নীকরণ শক্তি ক্রোম, ফসফরাস, সালফার, সোডিয়াম। আরেকটি প্রবলেম যদি এখানে দেখো তোমাদের আরেকটি বোর্ড কোশ্চেন, এখানে কার্বন, ফ্লোরিন এবং ম্যাগনেসিয়াম। এখানে যদি খেয়াল করো কার্বন এবং ফ্লোরিন দুটি একই পর্যায়ের মৌল, দুটি পর্যায় 2 এর মৌল, ম্যাগনেসিয়াম পর্যায় 3 এর মৌল। যেহেতু ম্যাগনেসিয়ামের এখানে তোমরা দূরত্বের কথা যদি খেয়াল করো, ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের দূরত্ব যেহেতু বেশি, এখান থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ হবে। তাহলে সবচেয়ে শেষে থাকবে ম্যাগনেসিয়াম। এরপরে এই দুটার মধ্যে যদি খেয়াল করো, এখানে যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি, মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণও বেশি, এবং এখান থেকে ইলেকট্রন অপসারণ করাটাও কঠিন হবে। তাহলে এখানে হবে ফ্লোরিন, তারপরে কার্বন, তারপর ম্যাগনেসিয়াম। এটা আয়নীকরণ শক্তির ক্রম। খুবই সহজ, এই 3টা কনসেপ্ট মনে রাখলে খুব সহজেই তোমরা এইভাবে বের করে ফেলতে পারবা। তাহলে ফাইনালি তোমাদের কি কি মনে রাখতে হবে? পর্যায়ের ক্ষেত্রে তোমরা মনে রাখবা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, আর গ্রুপের ক্ষেত্রে তোমরা মনে রাখবা শক্তি স্তরের দূরত্ব। আর এরপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে ইলেকট্রন বিন্যাস করার পরেই তোমাকে খেয়াল করতে হবে অর্ধপূর্ণ আর পরিপূর্ণর ক্ষেত্রে। অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ যদি থাকে তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল, এখান থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই কঠিন হবে। তাহলে এই 3টা কনসেপ্ট মনে রাখলেই তোমাদের আয়নীকরণ শক্তির সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে, সকল কনফিউশন দূর হয়ে যাবে।